ফার্স্ট 11 মান্থ শি ওয়াজ ফাইন, বাট তারপরে আবার সাডেনলি ক্রিয়েটিনাইন লেভেল বেড়ে যায় এবং আলটিমেটলি সেই শকটা না মার নিতে পারে না যে আমি আবার অসুস্থ হয়ে পড়ছি, আবার কষ্ট পাবো, আবার এই হবে, সেটা আর মা নিতে পারে না। আমি মনে আছে এরকম টিভিতে আলাদিন দেখছিলাম বসে বসে, তারপর থেকে আমার কোনোদিন আর আলাদিন দেখাই হয়, কারণ আমার সামহাও সেই দিনটা খুব মনে পড়ে। মা ছাড়া একা সার্ভাইভ করা এই পৃথিবীতে কতটা যে কষ্ট করা, কতটা যে পেইনফুল, এটা যারা মা হারা, যাদের খুব অল্প বয়সে যারা মাকে হারিয়েছে, তারা ছাড়া এটা বোধহয় একদম। 2017 আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে আমার আলাপ হয়, বিয়ে হয়, খুব সুন্দর। আমার গোটা কলেজ ওই বিয়েটা ইনভাইটেড ছিল। আমি ইন বিটুইন তো খুব যাওয়া আসা করতাম, তখন কখনো প্রিন্স বলতো না যে তুই যাস না। সেদিন কি আমার এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আমার হাতটা ধরে বললো যে মাঝ যাও। 28 রাত্রিবেলা আমি কলকাতা ঢুকি, আমি আমার এক বন্ধুর পিজিতে ছিলাম। রাত্রিবেলা 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, ফোন করে না, ফোন করে না। আমি যখন বাজে 11:30, তখন আমাকে ফোন করলো, ও কাহা आप घर क्यों नहीं आ रहे हो, इतना देर हो गया, मुझे 5 मिनट दे दो बाबू। এটা আমার ওর সাথে লাস্ট কনভারসেশন, এটাও লাস্ট উক্তি করা লাইন। সেই 5 মিনিট আর কোনোদিন শেষ হলো না, বাড়িও আর যেমন সিনেমায় দেখি না, সিনেমা সিরিয়ালে একটা অঘটন ঘটলে দেখবে ফোনের লাইন লাগছে না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, বলছে দাদা আর নেই, দাদা আর নেই। কোন দাদা, কার কথা বলছে? আমি খালি বলছি প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়। বলছে দাদা আর নেই, দাদা আর নেই। তারপরে আমাকে চিৎকার করে বলছে তুই কি আমার কথা বুঝতে পারছিস না, দাদা আর নেই, প্রিন্স দা আর নেই, দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার মানে তখন বিশ্বাস করছি, আমার তখন মনে হচ্ছিল না মানে পৃথিবীটা বোধহয় মিথ্যে, এটা বোধহয় একটা মানে কি বলবো, মানে স্বপ্ন না, আমার মনে হচ্ছিল সব মিথ্যে, মানে কোনো কিছুই সত্যি না। একটা 23 বছরের মেয়ে, সে বিধবা। আমি না বুঝতে পারতাম না যে আমি এখনো যখন কথাগুলো বলছি, আমার মানে আমি এখনো আই কান্ট ফাইন্ড দ্য রাইট ওয়ার্ডস ফর ইট, মানে আমি কিভাবে তোকে সেই সিচুয়েশনটা আমার বোঝাবো। যখন আমি লখনৌ যাই, কারণ আমাকে ছাড়া তো বডি রিলিজ করবে না, গভর্নমেন্ট হসপিটালেই যেরকম হয়, গভর্নমেন্ট হসপিটালে ওকে মর্গের ভেতরে এরকম একটা বরফের স্ল্যাবের মধ্যে বডিটা শুয়ে রাখা রয়েছে। আমি জাস্ট ওর পায়ের জুতো ধরে টানছি আর বলছি আমি এসে গেছি, এবার উঠে পড়ো। ঠাকুরের দয়া, আমি মানে আমি যেখানে আমার মাকে সবসময় ডাকি আর বলি যে মা আমাকে আর কষ্ট তুই দিস না জীবনে, এবার জীবনটাকে ভালো কর। আমি এটাই মনে করি যে আমার বাবা মার আশীর্বাদের জন্যই হয়তো আজকে আমি এতটা দূর জীবনে আসতে পেরেছি। আর আমার বাবা আমাকে ওই পয়েন্ট অফ টাইমে লাইফে বিশ্বাস করেছিল বলেই আমি হয়তো আজকে জীবনে এই জায়গায় দাঁড়িয়ে আছি। অন্বেষা কে, কিভাবে তার শুরু, সবটা যদি একটুখানি ঘুরে দেখার চেষ্টা করি তাহলে কিভাবে শুরু করবে? মানে কোথায় বাড়ি, প্রথম বাড়ি কোথায়, সেখান থেকে নিউ টাউনে আসা, বা তার আগে কেরিয়ার কিভাবে? কারণ আমি ইন্ট্রোডাকশনেই বলেছিলাম যে মিট করতে চলেছি এমন একজনকে যে একটা সময় আমারই মতন ছিল, রিপোর্টার। কিন্তু তার আগের জার্নিটা কি ছিল? কারণ তোমার একটা ফ্যামিলিগত জায়গা থেকে তুমি বেশ অনেকটা সাফার করেছো, সবটা বলো। অন্বেষা একটা খুব মফস্বলের মেয়ে, ব্যারাকপুরের মতো একটা জায়গা থেকে আমি বিলং করি। সদর বাজারে আমার পৈতৃক বাড়ি, এখনো আছে বাড়িটা, এবং পুরোপুরি জয়েন্ট ফ্যামিলি বলবো না, আবার পুরোপুরি নিউক্লিয়ারও বলবো না। তবে আমি, বোন, দাদা, পিসি, বৌদি, দাদার ছেলে মেয়ে, আমরা সবাই একসাথে বড় হয়েছি, মানে বাড়িতে প্রায় অনেকগুলো বাচ্চা একসাথে বড় হয়েছি, কাকা কাকিমা, বেশ জয়েন্ট ফ্যামিলির মতোই ছিল আর কি। বাট যা হয় মানে এভরি হ্যাপি থিং ডাজন্ট লাস্ট লং। আমার 2000 মোটামুটি ধরো ওই 4 থেকে হবে, আমার ছোটদার বিয়ের ঠিক পরপর আমার মায়ের কিডনি ফেলিয়ার ধরা পড়ে, এবং আমাদের কলকাতা থেকে ব্যারাকপুর চলে আসতে হয় মায়ের ট্রিটমেন্টের জন্য। তো তখন যা হতো আর কি, আমার প্রচুর সময় মানে জীবনের শৈশবটা বলবো আমার হসপিটালেই কেটেছে। আমার চাইল্ডহুড বলে সেরকম ভাবে কিছু ছিল না, কারণ মাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হতো আমাকে আর বাবাকে। মায়ের ডায়ালিসিস হতো কলকাতাতে, মুকুন্দপুরে রবীন্দ্রনাথ টেগোর হসপিটালে। তখন মা বেশ অসুস্থ, আর ট্রান্সপ্লান্টেশনের চেষ্টা চলছে তখন। তো মাকে নিয়ে হসপিটালে যেতাম, ডায়ালিসিস হতো,
ধরো সকালবেলা 12টায় আমরা পৌঁছে যেতাম, দুপুর 2টোয় ধরো ডায়ালিসিস, এবার ডায়ালিসিস চলতে চলতে, ডায়ালিসিস তো অনেকক্ষণের একটা প্রসেস, প্রায় 6 to 8 hours এর একটা প্রসেস ছিল। তখন আমার বয়স ধরো কত হবে, 12-13 এরকম বয়স আমার। তো ডায়ালিসিসে মা ঢুকতো, অনেক সময় কমপ্লিকেশনস হতো, মানে গা হাত পা চুলকাতো, ব্রিদিং প্রবলেম হতো, তো তখন আর ডায়ালিসিস কিছুক্ষণ বন্ধ রাখতো। আর গ্যাপটা অনেকক্ষণের দিত, প্রায় ধরো 1-1.5 ঘন্টার গ্যাপ। তো যেটা ধরো বিকেল 6টায় শুরু হলে রাত্রির 12টায় শেষ হয়ে যাওয়ার কথা, সেটা শেষ হতে হতে ধরো 2টো, 3টে, 4টে বেজে যেত। তো আমি হসপিটালেই পড়াশোনা করতাম। আমার জন্য ওখানে অনেক সময় রবীন্দ্রনাথ টেগোরের যে ডক্টরস কেবিন গুলো থাকতো ওটা খুলে দেওয়া হতো, যাতে আমি ওখানে বসে পড়তে পারি, একটা টেবিল চেয়ারে অন্তত বসে পড়তে পারি। ওই যে ডক্টরের যে পেশেন্ট চেক করতে যে বেডটা, যখন টায়ার্ড থাকতাম ওখানে ঘুমিয়েও পড়তাম মাঝে মাঝে। তো খুব টাফ টাইম পিরিয়ড কাটিয়েছি আমি আর আমার বাবা দুজনে একসাথে ওই সময়টা। তারপরে যাই হোক মায়ের ট্রান্সপ্লান্টেশন করানো হয়, আমরা কলকাতায় চলে আসি 2007-এ। 2008-এ মায়ের ট্রান্সপ্লান্টেশন করানো হয়, আর খুব ভালো মানে রেজাল্টও হয় সেটা। বাট আনফর্চুনেটলি মানে সামহাউ বলেন একটা ফরেন অবজেক্ট বডিতে অ্যাকসেপ্ট করতে বা অ্যাবজর্ব করতে টাইম লাগে একটু। ফার্স্ট 11 months শি ওয়াজ ফাইন, বাট তারপরে আবার সাডেনলি ক্রিয়েটিনাইন লেভেল বেড়ে যায়, এবং আলটিমেটলি সেই শকটা না মা নিতে পারে না যে আমি আবার অসুস্থ হয়ে পড়ছি, আবার কষ্ট পাবো, আবার এই হবে, সেটা আর মা নিতে পারে না। তো 2009 সালে, 2009-এ ওই 21st of March মা চলে যায়। তখন আমি ক্লাস 9-এ পড়ি, 9 থেকে 10-এ উঠবো। আমার মনে আছে আমার সেদিন রেজাল্ট বেরিয়েছিল স্কুলে। তো হঠাৎ করেই মানে এরকম খবর পাই, মানে বাবা জানতো, আমাকে বলেনি, আমি বাড়িতে একাই ছিলাম তখন। তো আমি মনে আছে এরকম টিভিতে আলাদিন দেখছিলাম বসে বসে, তারপর থেকে আমার কোনোদিন আর আলাদিন দেখাই হয় না, কারণ আমার সামহাও সেই দিনটা খুব মনে পড়ে যায়। তো আমি তখন আলাদিন দেখছিলাম বসে বসে, আর আমি টিভি থেকে দেখে দেখে আঁকছিলাম, জিনি আঁকছিলাম। তো তখন দেখি হঠাৎ বাবা খুব কাঁদছে, জাস্ট মানে বাড়ি ফিরেছে আর কি। তো আমি বললাম তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন বললো না রে তোর মা ভালো নেই, তোর মাকে ভেন্টিলেশনে দিয়ে দিয়েছে। তুমি তো আমাকে বলোনি কিছু। বলে আমিও কাঁদতে শুরু করেছি, তখন বাজে ধরো 10:30। হঠাৎ ফোন আসে, ফোন এসে হসপিটাল থেকে বলে যে আপনারা চলে আসুন, আর মানে ওনার একটু কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে গেছে। তখন অলরেডি শি ইজ গন, সেটা তো আর বলে না হসপিটাল থেকে। তারপরে মানে এইটা তো আমি এটাকে টাফ বললে, এর পরের লাইফটা আমার যেটা ছিল সেটা আরো অনেক বেশি টাফ ছিল, কারণ একটা টিনেজ মেয়ে যার মাত্র 14-15 বছর বয়স, মা ছাড়া একা সার্ভাইভ করা এই পৃথিবীতে মানে কতটা যে কষ্ট করার, কতটা যে পেনফুল, এটা যারা মা হারা, যাদের খুব অল্প বয়সে যারা মাকে হারিয়েছে তারা ছাড়া এটা বোধহয় আর কেউ বুঝবে না। কারণ আমার বাবা পুলিশে চাকরি করেন, বাবার পক্ষে একেবারেই সম্ভব ছিল না আমার মানে আমাকে দেখাশোনা করা বা আমার পেছনে সারাক্ষণ বসে থাকা। তো আই ওয়াজ ভেরি ইন্ডিপেন্ডেন্টলি রেজড। আমি মানে একদম একা বড় হয়েছি, এবং আমার বাবা আমাকে ছোট থেকে একটা জিনিসই শিখিয়েছিল যে তুমি কিন্তু মামা চেষ্টা করবে নিজে বুদ্ধি দিয়ে ডিসিশন নেওয়ার, কারণ ভুল ডিসিশন নিলেও কিন্তু সেটা তোমার উপর, ঠিক ডিসিশন নিলেও সেটা তোমার উপর। আমি প্রচুর ভুলও করেছি জীবনে, এমন না যে করিনি, অল্প বয়সে প্রচুর ভুল করেছি, প্রচুর মিস্টেক্স করেছি। এখন ভাবি যে না, সেগুলো না করলে হয়তো লাইফটা আরো বেটার হতে পারতো। বাট কোনোদিন কিন্তু আমার বাবা আমাকে সাপোর্ট করা ছাড়েনি। হ্যাঁ হয়তো বকাবকি করেছে, 2-3 দিন হয়তো কথা বলেনি, বাট কোনোদিন এমন হয়নি যে আমার বাবা আমায় সাপোর্ট করেনি বা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেইটা কোনোদিন হয়নি। সো হি হ্যাজ বিন আ ভেরি গুড ফাদার ওয়েন হি রেজড। আর সিঙ্গল হ্যান্ডেডলি একটা মেয়েকে বড়, ছেলেকে বড় করা না একরকম, জানো তো, নিজে ছেলে তো, একটা বয় চাইল্ডকে বড় করা উড হ্যাভ বিন ইজিয়ার, বাট গার্ল চাইল্ড নিজে বাবা হয়ে, বাবা এবং মা দুটোর রোলই প্লে করে একটা মেয়েকে বড় করা, যে টিনেজার, তার কলকাতার মতো একটা পরিবেশে, যেখান থেকে আমরা এসছি মফস্বল থেকে। কারণ ব্যারাকপুরের তো লাইফস্টাইলটা এতটা ফাস্ট ছিল না কলকাতায় যতটা, তুলনামূলক ভাবে। আর আমি পড়তাম ক্যালকাটা গার্লস, মানে তোষ্য বিশ্বের পাকা স্কুল যদি হয়ে থাকে ওটা হচ্ছে তার মধ্যে একটা, ঠিক আছে। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হিম, বাট ইয়েস উই ম্যানেজড। আজকে আমিও খুব ভালোভাবে সেটেল, এবং বাবাও ভীষণভাবে প্রাউড সেটা নিয়ে। তো আমি এটাই মনে করি যে আমার বাবা মার আশীর্বাদের জন্যই হয়তো আজকে আমি এতটা দূর জীবনে আসতে পেরেছি। আর আমার বাবা
আমাকে ওই পয়েন্ট অফ টাইমে লাইফে বিশ্বাস করেছিল বলেই আমি হয়তো আজকে জীবনে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ আমার মতো মেয়েকে সবাই ভেবেছিল বোধহয়, আমার বাড়ির লোকজন, রিলেটিভস বলো, ফ্যামিলির কিছু লোকজন বলো, আনুষঙ্গিক বাইরের যা হয় আর কি, সবাই ভেবেছিল আমি বোধহয় মানে একদম অ্যাস্ট্রে হয়ে যাবো, গন ডাউন দ্য ড্রেন, হয়তো কোথাও নেশা করে রাস্তায় পড়ে থাকবো। বাট আলটিমেটলি যে সেটা হয়নি, সেই জায়গা থেকে যে ঘুরে দাঁড়িয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। আর আই থিঙ্ক এটা আমার মানে ফুল ক্রেডিট গোজ টু মাই ফাদার ফর দিস। কারণ ওই বয়সে সবাই আমার বাবাকে বলতো যে তুমি আরেকটা বিয়ে করো, তোমার মেয়ের শাসন দরকার, ডিসিপ্লিন দরকার, এই দরকার সেই দরকার। বাট আমার বাবা বলতো যে না, আই ট্রাস্ট হার, আমি জানি যে ও এমন কিছু করবে না। ইনডিসিপ্লিন ছিল কখনো? দেখো, ইনডিসিপ্লিন বলবো না, কিন্তু আই ওয়াজ অ্যাহেড অফ মাই টাইম। আমি আমার মানে যুগের থেকে অনেকটা আগে ছিলাম। সে ইন টার্মস অফ ফ্যাশন বলো, স্টাইল স্টেটমেন্ট বলো, ছোটবেলায় প্রচুর প্রেম টেমও করেছি স্কুল লাইফে, সেই দিক থেকেও বলো। কারণ আমাদের সময় না ক্লাস 9-10 প্রেম করাটা ওয়াজ পাপ, ইট ওয়াজ কনসিডার্ড এ সিন, মারাত্মক জিনিস হতো। এখন যেরকম কি এখনকার বাবা মারা, কারণ আমরাই আমাদের জেনারেশনে একটু ধরো যারা 5-10 বছর আগে, মিলেনিয়ালস জেনারেশনই ধরা যায়, যারা ধরো 80s এন্ড 90s বিগিনিং যারা জন্মেছে একটুখানি, তারা তো এখন বাবা মা। তারা কিন্তু এই যে আমার এক বান্ধবী রয়েছে পাশেই থাকে, ওর ছেলে ক্লাস 8-9 এ পড়ে। তো আমরা খুব গল্প করি এইটা নিয়ে। ওর ছেলে একটা মাঝখানে রেখে এরকম কারোর সাথে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক হয়েছিল, জানিস আমার ছেলে প্রেম করছে, মানে এইটা আমাদের কাছে এখন একটা মজার বিষয় হয়ে গেছে। we have gone through that. বাট আমাদের বাবা মাদের জেনারেশনটা তো খুব রেস্ট্রিক্টেড ভাবে বড় হয়েছে, মানে ওদের জেনারেশনটা অনেকটা কনজারভেটিভ ছিল। কনজারভেটিভের থেকে বড় কথা বলবো, ওদের এক্সপোজারটা অনেক কম ছিল। আমরা যেরকম কি, আমাদের জন্য এক্সপোজার হ্যাজ বিন ভেরি ফাস্ট। we have gone from emails to WhatsApp. আমরা চিঠি ব্যাপারটা দেখিনি। আমার বাবা মা যখন প্রেম করেছে তখন চিঠি লিখে প্রেম করেছে। তো ওদের জেনারেশনে পেশেন্স, ওয়েট, বা কারোর জন্য আমি অপেক্ষা করব, এই টলারেন্স, এই ফিলিংস গুলো অনেক বেশি ছিল। আমাদের জেনারেশনে সেটা তুলনা অনেকটা কম। তো সেই কারণেই মানে কলেজ লেভেলে আমাদের বাবা মারা যখন প্রেম করতো, তখন আমার মনে আছে আমার মা বলেছিল, আমার বাবা মা সেম কলেজে পড়ে প্রেম করতো। তো আমার মা আমাকে এটা বলেছিল যে যখন বাবার সাথে মায়ের প্রেম হয়েছিল, মা বাড়িতে মার খেয়েছিল যেদিন জানতে পেরেছিল। বাবাটা কলেজে পড়ে, 22-23 বছরের মেয়ে, তাকে ধরে পিটিয়ে দিয়েছিল আমার দাদু, কেন প্রেম করছে। আমরা ভাবতে পারি সেটা আজকালকার দিনে দাঁড়িয়ে। তো সেটাই বলছি, মানে এইটা হচ্ছে ডিফারেন্স। এখন আমার বান্ধবীর ছেলে সে ক্লাস 8-9 এ পড়ছে, ওর মেয়ে ক্লাস 4-5 এ পড়ে। ওদের যদি একটা প্রেম হয় বা কারোর সাথে একটা ভালো লাগালাগি হয়, আমরা সেটা এই তাই নাকি এরকম ব্যাপার, কি মিষ্টি বলতো, দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে প্রেম করছে। আমাদের এটা, আমাদের কাছে এটা একটা মানে ইটস আ গুড ফিলিং। আমরা এটাকে খারাপ বা পাপ, নোংরামি হিসেবে আমরা দেখি না। বাট আমাদের সময়টাতে না এটাকে ওইভাবেই দেখা হতো, মনে হতো যে না, ছেলে মেয়ে প্রেম করা মানে বোধহয় একদম বকে গেছে। এই যে এই পার্টিকুলার টার্মটা বকে গেছে, এটা আমার মাথায় তখন আসছিল না, বাট এই টার্মটা খুব ইউজ হতো আমাদের সময়, বকে গেছে মানে নষ্ট হয়ে গেছে, বেশি পাকা হয়ে গেছে। তো আমার জন্য বকে যাওয়া টার্মটা খুব ইউজ হতো এট দ্যাট পয়েন্ট অফ টাইম। কারণ আমার বন্ধু বান্ধবের সার্কেল ছিল প্রচুর। কি নিয়ে থাকবো বলো না, বাড়িতে একা একা সারাদিন পড়ে থাকতে কার ভালো লাগে। আমার সেভাবে ফ্যামিলিও ছিল না, বিকজ আমার ফ্যামিলি থেকে কমপ্লিটলি ডিট্যাচড হয়ে কলকাতায় চলে এসেছি। এবার যতই যাই হোক, ওই সময়টাতে সবাই ব্যস্ত, সবাই তখন পড়াশোনা করছে। এখন আমরা কাজিনসরা আবার সব রিকানেক্ট করি, মাঝে মাঝে রিউনিয়ন হয়, বাট তখন তো ওরাও স্কুলে পড়ছে, ওদেরও পড়াশোনা রয়েছে। এবং কাকা কাকিমা বলো বা বাকি যারা রিলেটিভসরা, যারা আমায় খুব ভালোবাসে এখনো পর্যন্ত, তারাও তো নিজের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত। তাদের পক্ষে তো সম্ভব না নিজের ঘর সংসার ছেড়ে আমাকে নিয়ে পড়ে থাকা। ইট ওয়াজন্ট পসিবল। তো সে কারণে তখন আমি কি করব, এই বন্ধুর বাড়ি নাইট স্টে করছি, কখনো হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। তো এইসব জিনিসপত্রগুলো নিয়ে আমার বাবাকে যখন বলতো লোকে যে হ্যাঁ তোর মেয়ে এরকম করছে, এই করছে সেই করছে, তখন আমার বাবা বলতো ঠিক আছে করছে, বাট আমি জানি ও নিজেকে সামলে নেবে। এই কনফিডেন্সটা যে কোনো পেরেন্টের না নিজের সন্তানের প্রতি খুব দরকার, এবং এই কনফিডেন্সটাই আজকে আমাকে বড় হতে হেল্প করেছে। ইট হ্যাজ মেড মি হোয়াট আই অ্যাম টুডে কমপ্লিটলি, আমি এটাই মনে করি। তবে তারই সঙ্গে এর পরের জীবনটাতেও তুমি অনেকটা বড় একটা ধাক্কা খেয়েছো। মারাত্মক বড় ধাক্কা খেয়েছি, এবং আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকমও হয়। মানে আমার লাইফটা নিয়ে বোধহয় কোন সিরিয়াল সিনেমা করলে বোধহয় ব্লকবাস্টার হবে যাকে বলা যায়। মানে এতটাই আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছি আমি জীবনে, মানে আমার আজকে সত্যি হয়তো এই জায়গায় বসে মানে তোর সাথে ইন্টারভিউটা দেওয়ার বা এই কথোপকথনটার মধ্যে থাকারই কথা না। আমার হয়তো মানে কমপ্লিটলি একটা অন্য লাইফ লিড করার কথা, নয় মানে একদম রিহ্যাব ফিহ্যাবে পড়ে থাকার কথা,
আর না হলে পাগল হয়ে কোনো একটা মেন্টাল অ্যাসাইলামে পড়ে থাকার কথা, আর না হলে একদম মানে শেষ হয়ে যাওয়ার কথা, হয়তো সুইসাইড করে ফেলতো আমার জায়গা অন্য কেউ থাকলে। আমি যা ফেস করেছি, আমি চেষ্টা করিনি যে তা নয়, আমি নিজেও মানসিক ভাবে প্রচন্ড ডিপ্রেশনে ভুগেছি আমার মা মারা যাওয়ার পর থেকে। আমার কাউন্সিলিংও হয়েছে অনেকবার, বিকজ আমি কোনো কিছুই না অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মেনে নিতে পারতাম না, আমার মারাত্মক রাগ হতো। আর আমি খুব শর্ট টেম্পার ছিলাম। এখন মানে থ্যাঙ্কস টু দেম আমার বাচ্চাগুলোর জন্য বোধহয় আমার পেশেন্স আরো বেড়ে গেছে, আমি অনেক শান্ত হয়ে গেছি, অনেক কম্পোজড হয়ে গেছি, অনেক কাম হয়ে গেছি। তাও দুষ্টুমি করলে মাঝে মাঝে চালিয়ে দিই একটা খেয়ে যায়, এটা তো খুব খায় আমার কাছে বেগমটা, কিন্তু তাও অনেক ধীর স্থির হয়েছি আমি, মানে দে হ্যাভ টট মি পেশেন্স, যে কিভাবে শান্ত হয়ে মাথা ঠান্ডা করে নিজেকে কম্পোজ করে একটা সিচুয়েশন ডিল করতে হয়। বাট যেহেতু ওই যা বলে ছোটবেলা থেকে বাবা মায়ের গাইডেন্সটা সেরকম ভাবে পাইনি, তো সেই কারণে আমি খুব রকচটা ছিলাম, খুব চট করে রেগে যেতাম, অল্পতে আপসেট হয়ে যেতাম। মানে ধরো আমি বললাম আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, আমাকে ফ্রেঞ্চ ফ্রাইজ কেউ দিল না, আমি সেটাতে আপসেট হয়ে যেতাম, সেটা নিয়ে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি, কেন আমায় দেয়নি, কেন খুব জেদি ছিলাম আমি, এখনো জেদি, বাট ইন দ্য গুড ওয়ে অফ লাইফ। তখন ভুলভাল জিনিস নিয়ে জেদ করতাম যেটা কোনো প্রয়োজন ছিল না। তো 2017 আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে আমার আলাপ হয়, আমার বাড়ি থেকে বিয়ের জন্য সম্বন্ধ দেখা হয়, এবং আমাদের সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল অনলাইনে একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে। তো 2017 আমি দিল্লি যাই ওর সাথে দেখা করতে। আমি গেছিলাম মানে ছেলে দেখতে আর কি, জেনারেলি ছেলে বাড়িতে দেখতে আসে। তো সেটা মানে তার আগের পোর্শনটা খুব মজার গল্প আছে, মানে আমাকে একটা অ্যারেঞ্জড ম্যারেজ সেটআপে ফেলা হয়েছিল, আর সেখানে আমি তো খুব বিদ্রোহী মেয়ে ছিলাম, আমি কলেজে প্রচুর ট্যাটু ফ্যাটু করিয়ে ফেলেছি তখন অলরেডি, যে ট্যাটু, কানে পিয়ার্সিং ছিল আমার, এইটা তো এখন দুটো দেখতে পাচ্ছিস, তখন আরো পিয়ার্সিং, মানে পুরো পাঙ্ক যাকে বলে, লাল চুলে হাইলাইটস এরকম টাইপের আমি একটা মেয়ে ছিলাম, ব্ল্যাক নেল পলিশ, ব্লু নেল পলিশ, ঠিক আছে, পার্পল লিপস্টিক, এরকম টাইপের একটা মানে খুব রেবেল একটা মেয়ে ছিলাম আমি। তো সেখানে যখন আমার সম্বন্ধ দেখা হবে, আমার মনে আছে একটা ইনসিডেন্ট, আমাকে বাড়িতে এরকম 2-4 রাউন্ড দেখা হয়েছে, বাড়িতে দেখতে এসছে। তো আমার মনে আছে একটা সময় একটা দিন আমাকে সম্বন্ধ দেখতে এসছে বাড়িতে, একটা প্রিন্সের মানে প্রিন্সের সাথে আলাপ হওয়ার অনেক আগের ঘটনা, দেখতে এসছে, ওর আমাকে শাড়ি পরিয়েছে, আমার বোনও রয়েছে সেখানে, আমার বোন তো এখনো ওর মনে পড়লো হেসে লুটোপুটি খায়। আমার কাকিমা ছিল, কাকিমা শাড়িটারি পরিয়ে দিয়েছে, এবার আমার তো গায়ে প্রচুর ট্যাটু, এখানে ট্যাটু এখানে ট্যাটু, আমার কাকিমা চুল দিয়ে শাড়ির আঁচল দিয়ে ট্যাটু গুলো ঢাকার চেষ্টা করছে, মানে অবভিয়াসলি চাইছে যাতে আমাকে দু কথা ওখানে কারোর সামনে শুনতে না হয়, বা আমাকে কেউ ওখানে কোনোভাবে বাজে কথা না বলে বা অপমান না করে, সম্বন্ধ হোক না হোক সেটা পরের ব্যাপার, মিসজাজ যাতে না, হ্যাঁ যাতে মিসজাজ না করে, খুব ডাকার চেষ্টা করছে। আর আমার বোন বলছে ওকে তুমি আর কত সতী সাজাবে, ও আর সতী হবে না, সম্ভব না, ঠিক আছে, মানে চুলে হাইলাইট টাইলাইট চুল টুল গুলো একটু পরিপাটি করে করে দেওয়ার চেষ্টা করছিল আর কি। আর কাকে বলছে চুপ কর, একদম চুপ কর, একটা কথা বলবি না, ক্ষতি হয়ে যাবে, বলছে কত সতী সাজবে আরো, এরকম টাইপের একটা মানে কথাও বলেছিল আর কি। তো তখন আমার বোন বলছে বেকার তুই এসব করছিস, কোনো লাভ হবে না, তুই তো তুই, সেটা তো আমিও জানি, আমি তো আমি। তো তারপরে যা হোক আর কি, সে সম্বন্ধটা রিজেক্ট হয়ে যায়। তিনি আবার খুব অদ্ভুত একটা মেসেজ করেছিলেন আমার বাবাকে, লিখে পাঠিয়েছিলেন সরি সাইজ ডাজ নট ম্যাচ। আমার বাবা না প্রথমে মেসেজটা থেকে বুঝতে পারেনি সাইজ ডাজ নট ম্যাচ মানে কি, মানে উনি বলতে চেয়েছিলেন আর কি ওনার ছেলে বোধহয় খুব রোগা, খুব সুপুরুষ, খুব কার্তিক ঠাকুরের মতো বোধহয় ওনার চেহারা, গড নোজ হোয়াট, আই ডোন্ট নো। আর সেখানে যেহেতু আমি একটু মানে কার্ভি, একটু গুবলু গাবলু ছিলাম, সেই কারণে উনি লিখেছিলেন সাইজ ডাজ নট ম্যাচ। তো আমার বাবা তখন বলেছিল চুপ কর তো, সাইজ ডাজ নট ম্যাচ আবার কি, বাড়িতে বসে সিঙ্গারা পেরিয়ে গেছে, তারপরে আবার এত বড় বড় কথা, এক্স্যাক্টলি, মেন্টালিটি ডাজ নট ম্যাচ। আমার বাবা তখন এটাই লিখে পাঠিয়েছিলেন যে সাইজ নয়, মেন্টালিটি ডাজ নট ম্যাচ। ভালো করেছে। তো তারপরে যাই হোক, তারপরে আমি বলে দিয়েছিলাম দেখো আমার জন্য এসব সম্বন্ধ দেখো না, আমি এই সেট আপের জন্যই আইডিয়াল নই, আমার বিয়ে করতে হলে যদি হয় আমি প্রেম করে বিয়ে করবো, না হলে আমি করবো না। তো তখন আমার অলরেডি একজনের সাথে প্রেম চলছে সেই মুহূর্তে, বাট আমি জানতাম যে এটা হয়তো ম্যাচিওর করবে না কোনোভাবেই। তো আমি এরকম যেদিনকে খুব মন খারাপ থাকতো বা খুব ঝগড়া হতো, তখন আমি বসে বসে এই ম্যাট্রিমোনিয়াল সাইটে যে মেসেজ রিকোয়েস্ট গুলো আছে ওগুলো খুলতাম, আর ছেলেগুলোকে ফোন করে করে রোস্ট করতাম, হ্যাঁ রোস্ট করতাম, ভীষণ রোস্ট করতাম আমি, ঠিক আছে। তো ধরো কেউ এরকম আমাকে প্রশ্ন করতো যে তুমি মদ খাও, সিগারেট খাও, তবে যখন বলতাম হ্যাঁ আমি প্রচুর পার্টি করি, তো রোজ 1 বোতল করে মদ খাই, মানে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করতাম বেসিক্যালি আর কি। তো যখন প্রিন্সের সাথে আমার ফার্স্ট কথা হয়,
তখন ও আমাকে আমি ওকে প্রশ্ন করেছিলাম যে ওরা যেহেতু প্রবাসী বাঙালি ছিল, বেশিরভাগই হিন্দিতে কথা বলতো, ওরা লখনৌতে থাকতো, মানে ওখানকারই বাসিন্দা আর কি, কিন্তু বাঙালি। তো আমি ওকে প্রশ্ন করেছিলাম যে আপ ক্লাব যাতে হো, হ্যাঁ। পার্টি করতে বলেছিল, হ্যাঁ। আপ পিতে হো? তো তখন আমাকে ও বলেছিল কিতনা পিলা সকতি হো। তো তখন ওকে ম্যাচ। তো সেইখান থেকে আর কি আমাদের মানে খুব ভালো বন্ডিং হয়ে যায়। আর ওরার আমার অনেকটা এজ ডিফারেন্স ছিল, প্রায় অলমোস্ট 7 ইয়ার্স এর। তো ও আমার থেকে অনেকটাই তখন বড়, মানে ও তখন 30-এর দরগড়ায়, আর আমি তখন একদম বাচ্চা, মানে 22-23 বছর বয়স আর কি। তো ও আমাকে কুংফু পান্ডা বলে ডাকতো এর জন্য। তো আমি যাই, দিল্লি যাই, সেটাও মানে একটা মারাত্মক কনভিন্স করেছিল আমাকে। আমি তখন প্রেমে পাগল, আমি তখন ব্যাঙ্গালোর যেতে চাই, আমার সেই মানে বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নয় আর কি, মানে প্রেম সো কল, তাকে গিয়ে আমি প্রপোজ করে বলবো আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ফিল্মি ভীষণ ফিল্মি, আমি খুব বলিউড। তো আমি এটা করতে চেয়েছিলাম, বাট আমাকে প্রিন্স কনভিন্স করেছে। আমাকে একদিন বুঝিয়েছিল রাত্রিবেলা যে एक बात बताओ, तुम जाओगी, तुम बोलोगी, लड़के ने रिजेक्ट कर दिया तो पैसा बर्बाद, तुम्हारे इमोशन बर्बाद, सब बर्बाद। কারণ ওর আমাকে এতটাই ভালো লেগে গেছিল যে মানে ও চাইছিল যেন তেন প্রকারের হোক এই মেয়েটাকে আমি কনভিন্স করবোই আমাকে বিয়ে করার জন্য। তো আমি তখন বলেছিলাম যে होने दो बर्बाद, जो होगा देख। बोले नहीं, पापा का पैसा ऐसा कोई बर्बाद करता है? आपके पापा कितना हार्ड वर्क करते हैं, क्यों करोगे आप ऐसा? आप एक काम करो, আর তখন আমি অলরেডি ঋতু কুমারে একটা ইন্টার্নশিপ করে ফেলেছি, মানে আমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করছি তখন আমার সামার ইন্টার্নশিপ ওখানে করা হয়ে গেছে, তো সেটার ব্যাপারেও জানতো। तो तुम बस यहाँ पे काम करो, यहाँ पे ऋतु कुमार का पूरा सेटअप है, फैक्ट्री है, उन लोग का ऑफिस है, मतलब ঋতু কুমারের মেন অফিস ছিল গুরগাঁওতে। आप दिल्ली आ जाओ, दिल्ली आके यहाँ पे তুমি এখানে চেষ্টা করো কিছু ইন্টার্নশিপ করার বা করার, তাতে তোমার পরবর্তীকালে চাকরি পেতেও সুবিধা হবে। আর ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই মানে চাকরি করতো, তখন লিভাইসে চাকরি করতো, তো ওর এই বিষয়গুলোতে আইডিয়া ছিল খুব ভালো আর কি। तो আমাকে তখন বলছে যে তুমি काम करो, तुम यहाँ आ जाओ, यहाँ आके तुम यहाँ पे इंटर्नशिप करो, इतना अच्छा है, दिल्ली घूमो, देखो, लाइफ देखो, क्या तुम बैंगलोर में जाके किसी को प्रपोज करने के लिए पागल हो रही हो? तो আমি তখন বলছিলাম नहीं, मेरा दिल्ली में कौन है? तो আমি বলছিলাম मैं हूँ। সেও মারাত্মক ফিল্মি। তো আমার মনে হয় যে আমার সব ফাইনাল, মানে ব্যাঙ্গালোর যাব, ওখানে ঋতু কুমারের একটা স্টোরে আমি ইন্টার্নশিপ করব, সবকিছু করবো করে সব ফাইনাল হয়ে গেছে। সকালবেলা বাবা এরকম পেপার পড়ছে, চা খাচ্ছে, আর আমি কি বাবাকে বলছি বাবা তোমার সাথে কথা বলার আছে। বাবা প্রথমে বলো কত টাকা লাগবে বলো। টাকা চাই না আমার, বলছে তাহলে কি চাই, কি শপিং করেছো বলো। শপিংও করিনি, আমি না আমি ব্যাঙ্গালোর যাবো না। বাবা বললো ব্যাঙ্গালোর যাবে না? খুব ভালো কথা, যেতে হবে না, কলকাতাতেই থাকো, এখানে ইন্টার্নশিপ করো। বললাম না আমি দিল্লি যাবো। বাবা অবস্থা করছি, তুমি জানো দিল্লির ক্রাইম রেট কতটা, তুমি জানো দিল্লিতে কি হয়, ছোট লোকের জায়গা, ওখানে কেউ যায়, ওখানে মেয়েদের রেপ করে দেওয়া হয়। তখন জাস্ট সদ্য মানে দিল্লির ওই নির্ভয়া কেসটা হয়েছে আর কি, তার ঠিক আগে আগে। আর আমার বাবা যেহেতু পুলিশ অফিসার, বাবা সবসময় সবকিছুই মানে যেহেতু মানে পৃথিবীর সবচেয়ে নোংরা জিনিসটা বাবা এতটাই ঘেটে ফেলেছে না, তো আমার বাবা সবসময় মাথায় আগে ওটাই আসে যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায়। তো অ্যাজ আ কনসার্ন পেরা বলছে তুমি জানো দিল্লি যেতে হবে না। আমি বলেছি দিল্লি ঠিক নাই, গুরগাঁও যাবে। আরোই যেতে হবে না, ওটা একটা ক্রাইম, ক্রিমিনালরা থাকে ওখানে। তখন তো গুরগাঁও মানে এটা 2000 আমি 17-18 কথা বলছি, তখন গুরগাঁও ওয়াজ নট দ্যাট মানে সেরকমের তৈরি হয়নি শহরটা। তখন এই নিউ টাউনের যেরকম প্রথম দিকে অবস্থা ছিল সেরকম একখানা কন্ডিশন ছিল। আর গুরগাঁওতে না ওপেন মদের ঠেকা থাকতো, মানে রাস্তায় লোকে মদ খায় ওখানে, এরকম টাইপের একটা জায়গা। তো সে তো তখন আমি বললাম কেন তুমি হঠাৎ করে কিসের জন্য যেতে চাইছো, নিশ্চয়ই কোনো ছেলের চক্কর, সত্যি কথা বলো আমাকে। তখন আমি বললাম যে এরকম আমার তুমি তো চাইছিলে আমি বিয়ে করি, ম্যাট্রিমনি থেকে আমার একজনের সাথে আলাপ হয়েছে, আমার তাকে ভালো লেগেছে, সে তারও আমাকে ভালো লেগেছে, আমাকে বলেছে দিল্লি গিয়ে ইন্টার্নশিপ করতে, কে সে আমাকে কথা বলো। তো আমি তখন বললাম যে ওর নাম প্রিন্স। বলে ভালো নাম বলো। বললাম ভালো নামই প্রিন্স, প্রিন্স আবার কারোর ভালো নাম হয় নাকি? বাঙালি মা বাবা টিপিক্যাল মেন্টালিটি। বললাম না, ওর ভালো নামই প্রিন্স। তারপরে যা হোক প্রিন্সের সাথে বাবার কথা হয়, এবং ও এতটাই আমার বাবাকে কনভিন্স করে ফেলে যে আমার বাবাও ফাইনালি রাজি হয়। বাট একা আবার পাঠায়নি, আমার কলেজের বান্ধবীকেও আমাকে সঙ্গে নিয়ে যেতে হয়েছিল। আমরা দুজনে যাই, ইন্টার্নশিপ করি, প্রিন্সের সাথে ফার্স্ট আলাপ হয় আমার ওখানে গিয়ে। খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম আমরা। আমি প্রায় 6 মাস দিল্লিতে ছিলাম, ওখানে ইন্টার্নশিপ করেছিলাম। আমি কলেজ থেকে পারমিশন নিয়ে গেছিলাম, সেখানে কোনো প্রবলেমও হয়নি সেরকম ভাবে। ইট ওয়াজ আ ভেরি গুড টাইম দ্যাট আই হ্যাড স্পেন্ট ওভার দেয়ার। তারপরে আমাদের একে অপরকে ভালো লাগে এবং পাকা দেখা হয় আমাদের। আমরা দিল্লি থেকে লখনৌ যাই ট্রেনে, ওখান থেকে ওদের বাড়ির সবার সাথে আলাপ হয়, সবকিছু হয়, বিয়ের ডেট ফাইনাল হয়। তো 2018 ফার্স্ট ফেব্রুয়ারি আমার বিয়ের ডেট ছিল।
বিয়ে হয় খুব সুন্দর। তো আমি যেহেতু দুটো সেমিস্টারের মাঝখানে বিয়ে করেছিলাম, মানে সেকেন্ড সেম আর থার্ড সেমিস্টারে যে গ্যাপটা থাকে 1 মাস, তখন আমার বিয়েটা হয়েছিল। তো আমি কলকাতা আসা যাওয়া করতাম, কারণ থার্ড সেমে আমাদের ফাইনাল প্রজেক্ট বাকি ছিল, রিটেন এক্সাম সব হয়ে গেছিল, জাস্ট ফ্যাশন শো আর ফাইনাল পোর্টফোলিও জমা দেওয়ার তখন প্রসেস চলছিল। তো আমি তখন কলেজে আসা যাওয়া করতাম, আর আমার গোটা কলেজ ওই বিয়েটা ইনভাইটেড ছিল। গোটা এনএসএইচএম ওই বিয়েটা এনজয় করেছে, ফ্রম প্রফেসর্স টু স্টুডেন্টস, মানে অল ডিপার্টমেন্টের স্টুডেন্টস, মিডিয়া বলো, ফ্যাশন ডিজাইনিং বলো, আরো বিভিন্ন যা যা স্ট্রিমস ছিল, সবাই, বেশিরভাগই আমার মিডিয়ার বন্ধুরা ছিল। মানে আমার কলেজ থেকে প্রায় 70-75 জন এসেছিল, মানে হই হই করে ওরা মানে আমার বিয়েতে দুর্দান্ত আনন্দ করেছে। এবং আমার ফার্স্ট হাজবেন্ডের প্রিন্সের সাথে ওদের মারাত্মক বন্ডিং হয়ে গেছিল, ওরা খুব ভালোবেসে ফেলেছিল। তো 28শে মার্চ আমি কলকাতায় আবার আমাকে ফিরতে হয় একটা পরীক্ষার, আমাদের ফাইনাল পোর্টফোলিও জমা দেওয়ার জন্য। আমি 28শে মার্চ যখন ফিরে আসছি, আমি ইন বিটুইন তো খুব যাওয়া আসা করতাম, তখন কখনো প্রিন্স বলতো না যে তুই যাস না বা তুমি রুক যাও মত যাও। কেন জানি না সেই দিনকেই আমার এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আমার হাতটা ধরে বললো যে मत जाओ। मैं क्यों? मैं पता नहीं क्यों मुझे लग रहा है तुम्हें और कभी देख नहीं पाऊंगी। अच्छा पागल हो गया, कुछ नहीं होगा, रोज ही तो जाती हूँ। মানে আমি তো 2 সপ্তাহ অন্তর অন্তর যাওয়া আসা করছি, তখন কলকাতা লখনৌ করছি। তো কখনো বলছে যে না কেন জানি না আমার, মানে আই এম নট গেটিং আ গুড ভাইব অ্যাবাউট দিস হোল থিং, কুছ নেই হোগা চলো তো। তো তারপরে যাই হোক, আমার খুব মনটা খারাপ হয়ে যায়, কেন এরকম ভাবে হঠাৎ করে বললো আমার। তো আমি চলে এলাম 28 রাত্রিবেলা আমি কলকাতা ঢুকি। আমি আমার এক বন্ধুর পিজিতে ছিলাম, ও আর আমি দুজনে একসাথে ওই পোর্টফোলিওটা মানে প্রজেক্টটা করছিলাম আর কি। আমি ওর পিজিতেই থাকছিলাম, ওর মা আর ওর বোনও তখন জামশেদপুর থেকে ওখানে এসছে আর কি। তো কাকিমার সাথে সবাই মিলে, কাকিমা এই ম্যাগি বানিয়ে দিচ্ছে, এই রান্না করে দিচ্ছে, এই চা করে দিচ্ছে, কফি করে দিচ্ছে। আর আমরা তখন ফাইনাল মানে যা হয় প্রজেক্ট একদম লাস্ট মোমেন্টে লেখালেখি সব প্রিন্ট আউট করা, পোর্টফোলিওটা তৈরি করা, সেগুলো সব চলছে আমাদের। 29 তারিখ সকালবেলাটা আমরা কোথাও একটা বাইরে খেতে দিতে গেছিলাম। 30 তারিখ আমাদের একটা শুট ছিল, আর 31 তারিখ আমরা ইকো পার্কে শুট করতেছি। সরি আমি 28 না 29 তারিখ আমি ফিরেছিলাম, সরি ভুল বললাম, হ্যাঁ 29 তারিখ ফিরেছিলাম। 31শে মার্চ আমরা ইকো পার্কে একটা শুট করে ফিরছি, তখন প্রিন্স আমাকে বললো যে ওর বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে কোথাও একটা। ভালো কথা। এবার রাত্রিবেলা 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, ফোন করে না। আমি যখন বাজে 11:30, তখন আমাকে ফোন করলো। कहा हो तुम, आप घर क्यों नहीं आ रहे हो, इतना देर हो गया, आप घर से क्यों नहीं जा रहे हो, पापा अकेले। আর আমার শ্বশুর একা থাকতেন আর কি, শ্বশুর বেশ অনেক বয়স, মানে 83-85 মতন বয়স ছিল, আর হি ওয়াজ অসুস্থ, মানে একেবারে বেড রিডেন নয়, তবে মানে একটু ওনার তখন সেই মুহূর্তে কিছু প্রবলেমস হয়েছিল, একটা স্ট্রোক মতন হয়ে গেছিল হালকা তার কিছুর আগে। তো বলছি বাড়ি ফিরছো না কেন? তখন বলছে যে হ্যাঁ এই তো ফিরছি, আমি জাস্ট বেরোচ্ছি, 5 মিনিটে বাড়ি ঢুকে তোমাকে ফোন করছি। বলছে 5 মিনিট দে দো বাবু। এটা আমার ওর সাথে লাস্ট কনভারসেশন, এটাও লাস্ট উক্তি করা লাইন আর কি। যে 5 मिनट दे दो बाबू, मैं अब भी घर पहुंच के तुमसे बात कर रहा हूँ। সেই 5 মিনিট আর কোনোদিন শেষও হলো না, বাড়িও আর এলো না। মানে যে অবস্থায় ও বাড়ি এলো, সেই অবস্থায় যেন কাউকে বাড়ি ফিরতে না হয়। তারপরে তখন 1টা বাজে, আমার দেওর আমাকে ফোন করছে, যেন সিনেমায় দেখি না, সিনেমা সিরিয়ালে একটা অঘটন ঘটলে দেখবে ফোনের লাইন লাগছে না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ও কথা বলছে তুমি শুনতে পাচ্ছ না, তুমি কথা বলছো ও শুনতে পাচ্ছে না, ঠিক এরকম একখানা জিনিস হচ্ছে। কি বলছে ওখানে অজরে কেঁদে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না যে ও কি বলছে। তুমি বলছে দাদা আর নেই, দাদা আর নেই। আমি কোন দাদা, কার কথা বলছে? আর আমি দাদাটা না আমার মাথায় রেজিস্টারই করছে না, আমি খালি শুনছি পাপা, মানে আমি ভাবছি আমার শ্বশুরের বোধহয় কিছু একটা হয়ে গেছে, তাই জন্য খুব কান্নাকাটি করছে। আর আমি খালি বলছি প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়। ও বলছে দাদা আর নেই, দাদা আর নেই। এবার আমি ছিলাম হচ্ছে বাড়ির সবচেয়ে বড় ছেলে, সবচেয়ে ছোট বউ, মানে আমার দেওরদের সাথে আমার প্রায় 5-6 বছরের ডিফারেন্স। ওরা আমাকে সবাই বৌদি তুই, বৌদি তুই বলতো। তারপরে আমাকে চিৎকার করে বলছে তুই কি আমার কথা বুঝতে পারছিস না, দাদা আর নেই, প্রিন্স দা আর নেই। তখন না আমি প্রিন্স দা নেই মানে এক্ষুনি তো আমার সাথে কথা হলো, বলে 5 মিনিটে বাড়ি ঢুকছি, আর কি মারছিস তোরা সবাই মিলে। আমি ভেবেছি বোধহয় যেহেতু আমি রেগে গেছিলাম, ওরা বোধহয় আমায় শান্ত করার চেষ্টা করছে, ওইভাবে মানে একটু মনটা নরম করার চেষ্টা করছে। আমি দূর, আমি কিচ্ছু বলবো না, কোথায় ফোন দে ওকে। দাদা আর নেই, দাদা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? আর প্রিন্স এত ভালো বাইক চালাতো, এত ভালো বাইক চালাতো, মানে হয় না মানুষের কপাল, মানে নিয়তি মানুষকে, মৃত্যু মানুষকে কোথায় টেনে নিয়ে চলে যায়। আর বলছি দাদা আর নেই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে তাহলে ডাক্তার ডাক, ভেন্টিলেশনে দে। বলছে বৌদি আমি হসপিটালেই দাঁড়িয়ে, দাদা স্পট ডেড, আর নেই, ও আর কোনোদিন উঠবে না।
আমার মানে তখন বিশ্বাস কর শ্রীতম, আমার তখন মনে হচ্ছিল না মানে পৃথিবীটা বোধহয় মিথ্যে, এটা বোধহয় একটা মানে কি বলবো মানে স্বপ্নও নয়, আমার মনে হচ্ছিল সব মিথ্যে, মানে কোনো কিছুই সত্যি না। এবং এই এই রিয়ালিটিটা নিয়ে আমি বেশ তারপরে অনেক দিন বেঁচেছি, মানে প্রায় ও মারা যাবার 3-4 মাস পরেও আমার কাছে সবটাই মিথ্যে মনে হতো, মানে আমার নিজের এক্সিস্টেন্সটা আমার মিথ্যে মনে হতো। কারণ একটা 23 বছরের মেয়ে, সে বিধবা, উইডো, সে মানে আমি না বুঝতে পারতাম না যে আমি এখনো যখন কথাগুলো বলছি আমার মানে আমি এখনো আই কান্ট ফাইন্ড দ্য রাইট ওয়ার্ডস ফর ইট, মানে আমি কিভাবে তোকে সেই সিচুয়েশনটা আমার বোঝাবো, মানে আমি কি করব, কি ধরনের জামা কাপড় পরবো। কারণ আমরা দেখে অভ্যস্ত বিধবারা সাদা জামা কাপড় পরে বা গ্রেস টোনস পরে, জেনারেলি কালার্স পরে না, লাল টিপ পরে না, লাল লিপস্টিক পরে না, সিঁদুর খেলে না। আমি তখন না বুঝতে পারছিলাম না যে মানে এরপরে আমার লাইফটা আর কি হবে। মানে আমার তখন মনে হচ্ছিল কেউ আমাকে বোধহয় একটা অন্ধকার রাস্তায় ঠেলে ফেলে দিয়েছে, যেখানে কোনো কেউ নেই। আলো নেই, কোনো আলো নেই যেখানে, আর পুরোটাই অন্ধকার। আর সেই মানে অন্ধকূপের মধ্যে আমি একা একা হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার কাছে তখন জীবনটা এরকম ছিল। মানে আমি ভীষণ সিঁদুর পরতে ভালোবাসতাম না, এবং পুরো সবসময় এর মাথা ভর্তি করে সিঁদুর পরতাম, এক মাথা। তো যখন আমি লখনৌ যাই ওর কারণ আমাকে ছাড়া তো বডি রিলিজ করবে না, তো এরকম একটা গভর্নমেন্ট হসপিটালেই যেরকম হয়, গভর্নমেন্ট হসপিটালে ওকে মর্গের ভেতরে এরকম একটা বরফের স্ল্যাবের মধ্যে ওর বডিটা শুয়ে রাখা রয়েছে। আমি জাস্ট ওর পায়ের জুতোটা ধরে টানছি আর বলছি আমি তো এসে গেছি, এবার ও উঠে পড়ো। আর তো ইয়ার্কি মারার সময় নেই, এবার উঠে পড়ো, এবার আমি তো চলে এসেছি। ওর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল একটা বাম্পার ছিল, যা হয় মানুষ চেনা রাস্তায় দেখবি খুব স্পিড তুলে গাড়ি চালায়, একটা বাম্পার ছিল, সেটা সেই দিনই কনস্ট্রাক্ট করেছিল ওরা। এবং ওর আগেও আরো 5 জনের ওইখানে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যু হয়নি কারোর। হি ওয়াজ দ্য লাস্ট। বাম্পারটাও বুঝতে পারিনি, আর স্ট্রিট লাইটটা কাজ করছিল না, বাম্পারটাও চোখে দেখতে পাইনি। ওই বাম্পারটাতে বাইকটা স্পিডে ছিল, স্কিড করেছে, সাইডে একটা ডিভাইডার ছিল, সেখানে গিয়ে মাথার পেছনটা লেগেছে। খুব বেশি হলে হয়তো 10-15 মিনিট সার্ভাইভ করেছে। মানে আমি যখন ওর বডিটা দেখেছিলাম না, কোনো স্ক্র্যাচ ছিল না, ইট ওয়াজ নাথিং। আমার এখন বলতে মানে ইটস ওকে, দেখো আমি যদি এটা না বলি, এটা যদি মেনে না নিই, আমি জীবনে এগোতে পারবো না। সেটা ওটা আমার খারাপ লাগছে। খারাপ পেও না, দেখো যার যার যতটুকু আয়ু নিয়ে আমরা জীবনে এসেছি, আমি না খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছি আমার লাইফে এই ঘটনাগুলো হওয়ার পর থেকে। এই যে মা চলে যাওয়া, আর কিরকম অদ্ভুত ভাবে দেখো 2009 মার্চ মাসে আমি 21শে মার্চ মাকে হারিয়েছি। 2018 ঠিক 9 বছর বাদে 31 মার্চ আমি আমার স্বামী হারিয়ে ফেললাম। এর থেকে খারাপ আর মানুষের সাথে কি হতে পারে। তো আমাকে তখন আমার বাবা এটা আমাকে সেদিন আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলেছিল, যে আমি তখন মানে ওর বডিটা যখন আসে, বডি মানে কোলে রাখার, আমি হাওয়াও করে কাজ যায়, আমার বাবাকে বলছি বাবা আমার তো সবটা শেষ হয়ে গেল গো, আমি বোধহয় আর কিছু করতে পারবো না। তখন আমার বাবা মাথায় হাত বুলোতে বুলোতে বলেছিল যে পৃথিবীর কারুর কখনো সব শেষ হয় না, সব শেষ কখনো কারুর হয় না, এর থেকে খারাপ তোর সাথে আর কিছু হতে পারে না। এটাই আলটিমেট। সত্যি মানে ঠাকুরের দয়া, আমি মানে আমি যে কারণে আমার মাকে সবসময় ডাকি আর বলি যে মা আমাকে আর কষ্ট তুই দিস না জীবনে, এবার জীবনটাকে ভালো করে দে, এবার যা হোক সব ভালো হোক, তারপরে বাকিটা দেখা যাবে। সেখান থেকে এই ডিপ্রেশন কাটিয়ে ওঠা মারাত্মক ফেজ ছিল আমার লাইফে তখন। আমি কিন্তু ওই অবস্থায় পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, কলেজে ফ্যাশন শো, আমাদের যে ফাইনাল শো ছিল সেটাও করেছি, আমাকে কলেজ থেকে পর্যন্ত। আর মানে আমার কলেজে আমার মনে আছে এই ঘটনাটা মানে জানার পরের দিন আমার কলেজে কোনো ক্লাস হয়নি সেদিন, কোনো প্রফেসর ক্লাস করাতে পারেনি, কোনো স্টুডেন্টও ক্লাস করতে পারেনি। মানে এভরিবডি ওয়াজ সো শকড যে 1 ফেব্রুয়ারি কারুর বিয়ে হওয়ার পরে 31 মার্চ তার হাজবেন্ড মারা যাবে, মানে এটা মেনে নেওয়া যায় না এই জিনিসটা। মানে এটা নিয়তির যে কি ভাগ্যের ফের, সত্যি মেনে নেওয়া যায় না। আমার খুব খারাপ লাগে এটা ভেবে, জানো তো। দেখো আমার জীবনটা তো তাও আরেকবার একটা কিক স্টার্ট আমি নিতে পেরেছি, কিন্তু প্রিন্সের ফ্যামিলির কথাটা ভেবে আমার ভীষণ কষ্ট হয়। এখন যোগাযোগ আছে? অবশ্যই সবার সাথে যোগাযোগ আছে আমার, এখনো আমার যোগাযোগ আছে, এবং তারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আমিও তাদের প্রাণ দিয়ে ভালোবাসি, এবং তারা সন্দীপনকেও ভীষণ ভালোবাসে। মানে এর পরবর্তী বিয়েটা করার জন্য মানে এত বড় একটা শকের পরে মানুষটা তো ভালো ছিল, সে জায়গা থেকে
নিজের জীবনকে বিশ্বাস করাটা ওয়াজ ইট ইজি? নট এট অল। কারণ দেখো, আমাদের অনেকেরই বিয়ে ভাঙে, ডিভোর্স হয়, বাট আমার তো এটা কোনোটাই হয়নি। তাই আমার কাছে না এই প্রশ্নটা ছিল যে ওয়াই মি, আমার সাথে কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি জীবনে, তাহলে আমার সাথে কেন এটা হলো? আমি প্রায় 3 মাস আমার ঘরে বা আমার বাড়িতে যতগুলো আয়না ছিল সব খুলে দেওয়া হয়েছিল। কারণ আমি এক মাথা সিঁদুর পরতে খুব ভালোবাসতাম, শাঁখাপলা পরতে ভালোবাসতাম, তো আমি না নিজেকে ওই জায়গাটা আর দেখতে পারতাম না। এরকম বহু দিন গেছে আমার সাথে, আমি নিজের চুল নিজে শ্যাম্পু করতে পারতাম না। কারণ আমি যখন শ্যাম্পু করতাম তখন আমার ওই দিনটার কথা মনে পড়তো, যখন ওর বডি নিয়ে ঘাটে চলে গেছে এবং আমাকে ওর মাথা থেকে সিঁদুর তুলতে হয়েছে। সেই আমার যে সেই মর্মান্তিক কান্নাটা না, ওটা আমি আমি জীবনে ভুলবো না। ওটা, ওই জায়গাটা আমি কোনোদিন ভুলবো না। আই উইল নেভার ফরগেট দ্যাট। মানে ওটার থেকে খারাপ বোধহয় কারোর আর কিছু হতে পারে না, যেখানে মানে মাথাতে ঘষে ঘষে নিজেকে সিঁদুর তুলতে হচ্ছে কারণ তুমি বিধবা আজকে থেকে। এই ফ্যাক্ট গুলো না আমাদের সোসাইটির, এই রিচুয়ালস গুলো, যদিও আমার শ্বশুর বাড়ির লোকজন আবার ভেরি সাপোর্টিভ। ওরা আমাকে বলেছিল, আমার শ্বশুর বলেছিল, ও যদি সিঁদুর, চাকাপলা, মঙ্গলসূত্র সবকিছু পরে থাকতে চায় ও সব পরে থাকবে, ওকে কেউ তোমরা ফোর্স করবে না কোনো কিছুর জন্য। আর সত্যি তাই, মানে লখনৌ এর মতো একটা জায়গা যেটা মানে কাট্টার হিন্দু এনভায়রনমেন্ট, যেখানে ওদের খুব গোড়া অনেক মানে মানসিকতা রয়েছে, অনেক বিলিফস রয়েছে, সেখানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে কেউ ফোর্স করেনি, কেউ না। আমার নখ পর্যন্ত কাটতে দেয়নি আমার শ্বশুর, বুঝে ছুঁয়ে দেওয়ার কিচ্ছু করবে না। ও যেরাম আছে ও সেরকম থাকবে, কেউ ওর চুলে হাত দেবে না, কেউ ওর। আর আমার তখন মানে এত লম্বা চুল, এক মাথা চুল পুরো। আমার মনে আছে আমি তখন আমার শ্বশুরকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস, পাপা আমার কি চুল কেটে দেবে? সবাই বলছে, কে কার ঘাড়ে কটা মাথা আছে তোমার চুল কাটবে? কেউ একটা আমার মানে আমার মেয়ের গায়ে কেউ হাত দেবে না, সবাই। আমার শ্বশুর পরিষ্কার বলে দিয়েছিল, ও যেরাম থাকতে চায় ওকে সেরম ভাবে থাকতে দাও। আজকে এই মানুষগুলো আমাকে এতটা সাপোর্ট করেছিল বলেই আমি এই জায়গায় বোধহয় মানে মানসিক ভাবে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারছি। কারণ সত্যি আমি ভীষণভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম, ভীষণভাবে। এবং আমি ওখান থেকে ছেড়ে আসতে চাইনি। আমার শ্বশুর আমাকে জোর করে পাঠিয়েছিল, শ্বশুর, কাকি, শাশুড়ি এরা আমাকে জোর করে পাঠিয়েছিল যে তুমি যাও, পড়াশোনা কমপ্লিট করো, চাকরি করো, তুমি আমাদের বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা, তুমি অল টাইম আমাদের কাছে ফেরত আসতে পারবে, সব সময় আসতে পারবে। যদি আমি আর সাহস করে কোনোদিন লখনৌ যেতে পারিনি। আমাকে এখনো ওখানে যারা ওর বন্ধু বান্ধব বলো বা বাড়ির রিলেটিভস বলো, ওরা অনেকে আমাকে বলে যে একবার আয় না, এসে ঘুরে যা। এবার আমার সত্যি চোখে জল আসছে এটা বলতে গেলে। মানে আমি কোনো দিন হয়তো জীবনে এই মানে আমার লাইফের এই দিনগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না, নেভার। আই নেভার ফরগেট। আমি এত ভালোবাসা পেয়েছি ওখানে সবার থেকে, এত আদর যত্ন পেয়েছি, সবাই মানে মাথায় করে রাখতো আমাকে। মানে আমার ওখানে নামই ছিল প্রিন্সেস, যেহেতু প্রিন্সের বউ সেহেতু আমাকে সবাই প্রিন্সেস বলে ডাকতো। সে কারণে আমার এই হাতেই টাটুটাও করা রয়েছে এখনো পর্যন্ত। এই পুরো জায়গাটার পরে দাঁড়িয়ে আজকের অন্বেষা, তার আগে সোহাগ চাঁদ হয়েছে, তার আগে একটা অন্যতম জার্নি গেছে ক্যারিয়ারের, আজকে মেঘমালা। আমি মানে এই আলোচনাটা খুব ভারী করে দিচ্ছিল তোমাকে আর আমাকে দুজনকে। না, ইটস ওকে, ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ওকে। যদি আজকের অন্বেষা ঘুরে দাঁড়িয়ে সেদিনের অন্বেষাকে কিছু বলতে চাই, কি বলবে? আমি এটাই বলবো সেদিনের অন্বেষাকে যে এই যে তুই বিশ্বাসটা ছাড়িসনি যে তুই পারবি, এটাই হ্যাটস অফ। এইটা কতজন পারে? সত্যি তাই। যদি সেদিন যদি সত্যি মনে হতো না যে হেরে যাচ্ছি, পারবো না, আর এই যে বললাম না একটা অন্ধকূপে আটকে গেছিলাম, এই অন্ধকূপটা থেকে বেরোতে পারবো না, এটা যদি মেনে নিতাম না তাহলে হয়তো এই জায়গায় থাকতাম না আজকে। সেই অন্বেষা যার 23 বছর বয়স ছিল, সে বিশ্বাসটা হারায়নি বলেই আজকে এই এই বয়সে দাঁড়িয়ে 32 বছর বয়সের অন্বেষা বোধ এই জায়গায় বসে থাকতে পেরেছে। আর তার সঙ্গে যদি একটু কাজের জায়গায় কথা বলি তাহলে বলবো যে কতখানি একটা সময় তুমি চেহারা নিয়ে যে মানে লিড রোল দেওয়া হবে না, এটা জিনিসটা বারবার হতো, সেটা কি আদৌ কতটা ভাঙা গেছে? দেখো, আমি যখন ইন্ডাস্ট্রিতে এসছি, সোহাগ চাঁদের গল্পটাই ছিল একটা এমন মেয়েকে নিয়ে যার চেহারা ভারী। সেখানে দাঁড়িয়ে যখন সোহাগ চাঁদ শেষ হয় দীর্ঘ প্রায় 2.5 বছর চলার পর, মানে ইট ওয়াজ ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং মেগাজ অফ দ্যাট টাইম পিরিয়ড। স্ট্রাগল তো অবশ্যই আমার প্রচুর করতে হয়েছে। আমার প্রায় 10 মাস মতো আমার কোনো কাজ ছিল না, এবং আমি আবার লাইফে সেই অন্ধকূপে ফিরে যাই। কারণ 14 ঘন্টা এনগেজ থাকার পরে যখন আমাদের লাইফে হঠাৎ করে সেই 14 ঘন্টা সময়টা ফাঁকা হয়ে যায়,
আমরা তো সারাদিন সেটে থাকি, সারাদিন সেট, ওই আমেজটা, এই লাইট হচ্ছে, এই সেট চেঞ্জ হচ্ছে, এই একটা লুক হচ্ছে, এই আরেকটা লুক হচ্ছে, এই কস্টিউম চেঞ্জ হচ্ছে, এই হাসাহাসি করছি, এই শর্ট দিচ্ছি, এই ডায়লগ বলছি, এই স্ক্রিপ্ট আসছে। হিরোইন মানে একটা মারাত্মক প্রেশার গেছে আমার উপর দিয়ে 2.5 বছর ধরে। মানে আমি 5 মিনিট তখন তো মানে তোরা দেখেছিস, তোরা যখন ইন্টারভিউ নিতে যেতিস, আমি সিন করতে দৌড়াচ্ছি, আবার এসে তোদের সাথে 5 মিনিট কোনো রকমের কথা বলছি, আবার সিনে ডাকছে, আবার কোনো রকমের চেঞ্জ করে হাতে স্ক্রিপ্ট নিয়ে পড়তে পড়তে ফ্লোরে চলে যাচ্ছে। সেইখানে যখন সেই 14 ঘন্টা সময়টা পুরো ফাঁকা, তখন মানে পাগল হয়ে গেছিলাম যাকে বলে। মানে আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কি করলে নিজেকে ব্যস্ত রাখতে পারবো, কি করলে মন ভালো থাকবে, কি করব, মানে কিছুই বুঝতে পারছিলাম না। আর যেহেতু পুরো কনসেন্ট্রেশনটাই মানে ধারাবাহিকটাকে দিয়েছিলাম, আমার নিজের সোশ্যাল মিডিয়া বলো বা নিজের কোনো প্রেজেন্স নিয়ে সেটাকে বাড়ানো বলো, কন্টেন্ট করা বলো, কিছুই করতে পারতাম না। সকালবেলা 6:30টায় আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম, রাত্রিবেলা 12টায় বাড়ি ফিরতাম। 12টার পরে বাড়ি ফিরে মেকআপ তুলে খেয়ে ঘুমোতে ঘুমোতে রাত্রি 1:30 2টো, পরের দিন আবার সকাল 6টায়। মানে আমি 4 ঘন্টা ঘুমে সার্ভাইভ করেছি এট দ্যাট পয়েন্ট অফ টাইম। সেটা করে করে এখন মানে আমার ইনসমনিয়া হয়ে গেছে যাকে বলে। আমি এখন 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালেই আমার মনে হয় এনাফ স্লিপ। আমি ওর থেকে বেশি ঘুমোতেই পারি না। 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে পড়েছি মানে বিশাল ব্যাপার হয়ে যায় আমার কাছে। তো অবভিয়াসলি একটা মারাত্মক স্ট্রাগল ছিল। মানে আমি বোধহয় হেন কোনো প্রোডাকশন হাউস নেই যেখানে ফোন করিনি বা যোগাযোগ করার চেষ্টা করিনি, হেন কোনো মানে ইপি নেই বা হেন কোনো ক্রিয়েটিভ ডিরেক্টর নেই যাদের আমি মানে বলিনি যে আমাকে কাজ দাও। টাকার অভাবের জন্য কিন্তু নয় শ্রীতমা, প্যাশন ড্রিভেনের জন্য। আমি কাজ করতে, আই এম আ ভেরি ওয়ার্কাহলিক কাইন্ড অফ আ উম্যান। মানে আমি যদি 24 ঘন্টা তুমি আমাকে কাজ করতে বলো, 24 ঘন্টা কাজ করতে পারবো। 48 ঘন্টা কাজ করতে বলো, 48 ঘন্টা কাজ করতে পারবো। হ্যাঁ, মাঝখানে 1-2 ঘন্টা একটু ঘুমোতে দিয়ে দিও, তাহলেই হবে। I can run, function, and I can run and function like a tiger যাকে বলে। আমার কোনো প্রবলেম নেই। বাট যদি কাজ না থাকে না, আমি পাগল হয়ে যাই। কিন্তু এই সমস্ত লড়াইয়ের পরে টাইগ্রেস ইজ ব্যাক। ইয়েস। এবং সেই জায়গা থেকে আজকের এই আড্ডা, আজ মানে মাঝখানে একটা সময় গেছিল যে সময়টা তুমি আর আমি দুজনেই প্রায় আমরা শব্দহীন হয়ে গেছিলাম, কিন্তু শব্দহীন হয়ে যাওয়ার পরেও যে শব্দ খুঁজে পাওয়া যায়, অন্ধকারের পরে যে আলো দেখা যায়, তোমার স্টারি নাইটস এর মতনই সেটা আরো একবার দেখা গেল। ওই জন্য বললাম না, there is no harm, মানে I would like to look at the stars and dream। এর জন্য ভ্যান গগের এই পার্টিকুলার মানে কথাটা আমার এতটাই ভালো লাগে যে স্বপ্ন দেখার ইচ্ছেটা, আকাশে তারা দেখলেই আমার স্বপ্ন দেখতে ইচ্ছা করে। তো আমিও মানুষটাই সেরকম, আকাশে তারা থাক না থাক, আমি স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। ওর চোখের তারাতে এরকম ভাবেই আলো সব সময় ঝলমল করুক, এটাই আমাদের পক্ষ থেকে ওর জন্য শুভেচ্ছা রইল। কিন্তু যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ওর জন্য, তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর জানাবেন কেমন লাগছে মেঘমালাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।